টার্নটেবলস প্রেজেন্স 5415 এ সবাইকে স্বাগত। সাথে আছি জোনাকি জ্যোতি। শুরুতেই গুরুত্বপূর্ণ ইস্যু। ইদানিং গণমাধ্যমে কথা বললেই মাশরাফির অবসর নিয়ে কথা বলতে হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। ঠিক একদিন আগে আবার ক্ষেত ঝেড়েছেন। মাশরাফিও কম যান না, কড়া জবাব রেডি ছিল, শুনেছেন দেব চৌধুরী। আমাকে খুলনার টিম নিয়েছে, খেলেছি। যদি আমার যতটুকু এফোর্ট দেওয়ার ক্ষমতা ছিল আমি দিয়েছি। জাতীয় দল আরও বড় জায়গায় অবশ্যই, সেখানে যারা দায়িত্বে আছেন ওনারা যদি মনে করেন তো খেলবো, নাহলে খেলবো না। সো এটা তো আমি আগেই বলেছি। তো কে কী বললো, সাংবাদিক ভাইরা কি বললো, দর্শকরা কি বললো, বা ক্রিকেট বোর্ড থেকে কি বললো, সিলেক্টররা কি বললো, ডাজন্ট মেক এনি সেন্স টু মি। খেলাটা আমি আমার জন্য খেলেছি, আমার খেলাটাকে আমি পাবলিকলি তৈরি করিনি। সো আমি আমার মন দিয়ে খেলেছি, আমার শরীর দিয়ে খেলেছি। অন্য কারো মন এনে বসিয়ে আমার ক্রিকেটটা খেলিনি, বা আমার চার হাত পা অন্য কারো থেকে এনেও খেলিনি। সো টোটালি মাই ডিসিশন ইজ মাই ডিসিশন। আমার সিদ্ধান্ত আমার মতো করে হবে। আমার সিদ্ধান্ত আমি কারো উপরে কেন ছাড়বো? সো আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমাকে আল্লাহ দিয়েছেন। সো অবশ্যই আমি এত ডাউটফুল একজন মানুষ না যে আমার সিদ্ধান্ত আমি কারো কাছ থেকে শুনে আমার সিদ্ধান্ত দিতে হবে। নট ইভেন মাই ফ্যামিলি। ফার্স্ট থিং ফার্স্ট, যে আমি কি চিন্তা করছি, যে আমি কি চিন্তা করছি, দেন মেবি যদি আমার মনে হয় আমি আমার ফ্যামিলিতে আলোচনা করবো, নাহলে ইটস নট নেসেসারি। এখানে আমার ফ্যামিলিকে আমি গুরুত্ব দিই না, এখানে অন্য কেউ তো প্রশ্নই আসে না। এটা নিয়ে আমি আর এখন আর মাথা ঘামাই না। সো আমি 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 মনে করি যে আমি যতটুকু খেলার খেলেছি, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি। কারো কাছ থেকে ক্রেডিট নেওয়ারও আমার কিছু নাই, ক্রেডিট আমার কাউকে দেওয়ারও কিছু নাই। বাট রিসেন্টলি কী হচ্ছে না হবে এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। আমার খেলাটাকে আমি এনজয় করি, আগেও বলেছি এখনও বলছি। এই খেলাটা জাতীয় দল কেন্দ্রিক সীমাবদ্ধ না, ভালো লাগার জন্য, মনের শান্তির জন্য, মনের ক্ষুধার জন্য। সো ওই জায়গায় আছি। ইন্টারন্যাশনাল ওয়ানডে সিরিজের জন্য আপনি নিজেকে যথেষ্ট প্রস্তুত ফিজিক্যালি এবং মেন্টালি মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা? ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো লং টাইম ধরে খেলেছি। সো আই নো অল দ্য সিস্টেমস অ্যান্ড এভরিথিং। সো এখন জিনিসটা হচ্ছে যে আপনি মেনটেনেন্স, জিনিসটা হচ্ছে যে আপনার কনফিডেন্স, জিনিসটা হচ্ছে যে আপনি মেন্টালি আপনি কীভাবে ওটাকে নিচ্ছেন। ইটস অল অ্যাবাউট ইট। কারা কী সিদ্ধান্ত নেবে আই ডোন্ট নো, বাট আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা অবশ্যই করব। দেন দুইটাই। আর আরেকটা বিষয় হচ্ছে এখন এক একটা স্টেপ নিয়ে তো আমাকে ভাবতে হয়। আমি সিলেকশনে না আসলে আমাকে অন্য কাজ করতে হবে, সিলেকশনে থাকলে আমাকে এটা ভাবতে হবে। সো অলওয়েজ ওয়েটিং ফর দ্য ডিসিশনস, যে নেক্সট মুভ, যে আমি কোন দিকে পা দিচ্ছি। সো আমি এনজয়িং। আমি 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 যখন টোটাল শুধু ক্রিকেট খেলেছি তখন যেটা এনজয় করেছি তার থেকে 2 গুণ বেশি এনজয় করছি, কারণ আমি জানি আমার অনেক কিছু করার আছে। মাশরাফি বিন মুর্তজা তার নিজের অ্যাসেসমেন্টে কি মনে করে ইন্টারন্যাশনাল লেভেলে দেওয়ার মতো আরও কত দিনের ক্রিকেট আপনার মধ্যে আছে? একদম অনেস্টলি এটা কি কখনো অ্যাসেসমেন্ট করার সুযোগ বা মানসিকতা হয়েছে কিনা, বা ভেবেছেন কিনা আপনি? দেখেন, আমি একদম যদি অনেস্টলি এই অ্যান্সারটা দিই তাহলে আমি বলবো যে আমি কখনো, যখন আমাকে আপনারা মনে করেছেন আমি ভালো অবস্থানে আছি, মানুষ মনে করেছে আমি ভালো অবস্থানে আছি, আমি সার্ভিস দিতে পারবো, তখনও আমার এই কোয়েশ্চেনটা নিয়ে আমি ভাবিনি। আমি সবসময় একটা জিনিস ভেবেছি যে এটা ভাবিনি, সেটা সত্যি কথা। আমি একটা জিনিসই ভেবেছি যে ইট হ্যাজ টু বি এন্ড, একটা সময় শেষ হতেই হবে একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে টিল এন্ড আই এম নট গিভ আপ। সো টিল এন্ডটা কখন হবে এটা নিয়ে ভাবার সময় আমি নিজেও জানি না। সো আমি এই জন্য কোনো সিদ্ধান্তও নিই না। ওয়ার্ল্ড কাপ থেকে আসলাম, স্বাভাবিকভাবে আপসেট ছিলাম, 3-4 মাস আমি কিছু করিনি। সো পলিটিক্যাল কিছু কাজবাজ করেছি। সো তারপরে আমি মাইন্ড সেট আপ করি যে আই হ্যাভ টু টার্ন ব্যাক। সো দেন আমি স্টার্ট করি, তারপরে করোনা ভাইরাস আসে, এবং তখন একটা জিনিস হয় কি, তখন আমি আরও স্ট্রিক্ট ছিলাম এবং নিজেকে ডিসিপ্লিন জায়গায় নিয়ে আমি কিন্তু ফিটনেস একটা লেভেলে নিলাম। তারপরে ধরেন করোনা আসলো, আমি এলাকায় এসেছি, টুকটাক কাজ করেছি, সামও আমার করোনা
পজিটিভ হলো। পজিটিভ হওয়ার পরে নর্মালি 12-14 দিনে অনেকের নেগেটিভ হয়েছে, আমার 28 দিন সময় নিয়েছে। তারপরে বেশ কিছুদিন আমার শারীরিক দুর্বলতা ছিল, কারণ আমার অ্যাজমা ছিল, কিছুটা ডিস্টার্ব হয়েছে। দেন আমি আবার যখন এখান থেকে কাম ব্যাক করলাম, আবার ট্রেনিং শুরু করি আবার হ্যামস্ট্রিং ইনজুরি, আমি 6 সপ্তাহ প্রায় আবার ট্রেনিং চলে করলাম। দেন আবার কাম ব্যাক করে আমি জাস্ট খুব ভেরি টাইটলি 2টা বোলিং সেশন করে আমি ম্যাচ খেলেছি। সেই ক্ষেত্রে আই এম থ্যাঙ্কফুল টু অল দিস 4 টিমস, নট অনলি খুলনা, আমি বলবো যে 4টা টিমই আমাকে এন্ড অফ দ্য ডেতে নিতে চেয়েছিল। সো আমি এই আস্থাটা আমার জন্য বেশি কনফিডেন্স ছিল রাদার দেন আমি কতটুকু ফিট ছিলাম, আমি কতটুকু বোলিং করেছি। যখন আমি দেখেছি না 4টা টিম আমাকে চাচ্ছে, তখন আমার মানে আমার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায় যে না, দেন ওয়ান্স আই এম প্লেয়িং আই এম মেক শিওর যে আই হ্যাভ গিভেন মাই বেস্ট। সো ওই জিনিসটা, আর যদি একটা টিম চাইতো হয়তো বা স্টিল আই রিমেন সেম, বাট আমার মাইন্ড সেট আপ যেটা চেঞ্জ হয়েছে আমি বুঝতে পারছি ওই সময়। একটা ব্যাপার, 4টা টিম যখন বঙ্গবন্ধু টি-20 কাপে আপনাকে নেওয়ার জন্য লটারিতে বিট করলো, তখন কি এটা একবারের জন্য মনে হয়েছে যে স্টিল আই এম দ্য সেম মাশরাফি বিন মুর্তজা, যার ওই অ্যাবিলিটিটা আছে যে কোনো সিচুয়েশনে ডেলিভার করার? না, অনেস্টলি বললে না, ওইভাবে মনে হয়নি, কারণ ওই সময় আমার কাছে মনে হচ্ছিল আমি যেটা ফেস করতে যাচ্ছি মেক শিওর এটা ঠিকভাবে করি। সো এতটুকুই আমার কাছে বেশি মনে হচ্ছিল, রাদার দেন আমি কোন সিচুয়েশনে বা আমি জানি আই এম নট ইন দ্য বেস্ট সিচুয়েশন রাইট নাও, বাট টু বি অনেস্ট আমি কখনো আবার আমি এইটাও ভাবি না যে আমি বেস্ট সিচুয়েশন নাই বলে আমার পক্ষে কিছু সম্ভব না। আমি যখনই ভাবো আমার পক্ষে কিছু সম্ভব না, দেন তখনই আই উইল ব্রেক ডাউন। আকবর আলীর খবর জানতে ইনবক্স ভরিয়ে তুলেছেন ভক্তরা। ভক্তদের চাওয়ার প্রতি সম্মান দেখিয়েছে অলরাউন্ডার। আকবর আলী বলেছেন মুশফিকুর রহিমকে আইডল মেনে এগিয়ে চলছেন। মোবাইল ফোনে সাইফুল রূপকের কাছে সাক্ষাৎকার পাঠিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। মুহূর্তটা আপনার চোখের সামনে আসলে রোমাঞ্চিত করবেই, কেনই বা না। শুধু ক্রিকেটে না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বাংলার ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য দক্ষিণ আফ্রিকায় ভারতকে উড়িয়ে লাল সবুজ পতাকা সবার উপরে ওঠানোয়। 11 মাস পেরিয়ে গেছে ওদের বিশ্ব জয়ের, মাঝে বিসিবি দিয়েছে নানা পরিকল্পনা, কোভিডের বাধা। কেমন আছে যুব দলের ক্রিকেটাররা? অলরাউন্ডারে জানিয়েছেন ওদের সম্রাট আকবর। ওয়ার্ল্ড কাপের পরে আমার মনে হয় যে সবচেয়ে বড় যেই পাওয়া সেটা হলো যে সিনিয়র ক্রিকেটারদের সাথে এবং তাদের এগেনস্টে খেলা, একসাথে প্র্যাকটিস করা, বিভিন্ন ম্যাচ খেলা। তো এগুলো থেকে যেটা হয়েছে যে তাদের বিভিন্ন জিনিস, তারা গেম সম্বন্ধে কীভাবে চিন্তা করে, এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। তো আমার মনে হয় যে এই জিনিসটা অনেক বড় পাওয়া ছিল। আর নতুন বছরে যদি কথা বলি তাহলে অবশ্যই বলবো যে সামনে যেই খেলাগুলোই থাকবে সেখানে অবশ্যই পারফর্ম করার চেষ্টা করব এবং যতটা সম্ভব যত কুইকলি সম্ভব শেখার চেষ্টা করব। বিসিবি প্রেসিডেন্টস কাপে আকবরের ইনিংসগুলো ঘুরপাক খাচ্ছিল সিঙ্গেল ডিজিটে। প্রশ্ন উঠেছিল তার সামর্থ্য নিয়ে। ব্যাট হাতে উত্তর দিলেন বঙ্গবন্ধু টি-20 কাপে। স্ট্রাইক রোটেট, পাওয়ার হিটিং, স্ট্রাইক রেট সব কিছুতেই প্রশংসা। জানতে চাওয়া ক্রিকেটের সবচেয়ে ডিসিপ্লিন মুশফিকের সাথে এই বঙ্গবন্ধু টি-20 কাপে খেলে কতটা প্রখর হলো আকবরের ক্রিকেটীয় মেধা? মুশফিকের কাছ থেকে বঙ্গবন্ধু টি-20 কাপটায় অনেক কিছুই জানতে পেরেছি। তিনি খেলাটাকে নিয়ে যেভাবে চিন্তা করেন আসলে এটা অন্য লেভেলের। তার ওয়ার্ক এথিক বলেন বা খেলার প্রতি তার ডেডিকেশন, এটা আসলেই মানে যে কাউকে মুগ্ধ করবে। তো অবশ্যই তার কাছ থেকে যেই জিনিসগুলো শিখেছি সেগুলো সামনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। স্পোর্টস পোর্টাল অলরাউন্ডারের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। শেখার শেষ নেই, প্রতিটা ধাপেই কঠিন কঠিন সব চ্যালেঞ্জ। আকবর আলী পরিশ্রমী, মেধাবী, তাই হয়তো সে ধাপটা খুব সহজেই পার হবে এমন প্রত্যাশা সবার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করায় অনেক বেশি কাভারেজ পেয়েছে, প্রশংসা পেয়েছে। তবে লক্ষ্যটা যখন জাতীয় দলে খেলা, রিপ্রেজেন্ট করা, তখন তাকে পাড়ি দিতে হবে কয়েক ধাপ। তার জন্য শুভকামনা। সাইফুল রূপক, অলরাউন্ডার। উইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের সম্ভাবনা নির্ভর করছে সেরা পারফর্মারদের ওপর। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে তামিম সাকিবদের অতীত পারফরমেন্স কী ইঙ্গিত দিচ্ছে? তাইজুল মুস্তাফিজরাই বা কতটা কার্যকরী? তথ্য ঘেটেছেন মাহরুষ প্রত্যয়। সুযোগ থাকলে হয়তো পঞ্জিকা থেকে 2020 সালটাই মুছে ফেলতে চাইতো বাংলাদেশ ক্রিকেট। সম্ভব না, তাই পুরনো বছরের মলিন স্মৃতি মাথায় নিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন সাকিব, তামিম, মুশফিকরা। বছরের শুরুতেই আন্তর্জাতিক সিরিজ। পরিচিত প্রতিপক্ষ বাংলায় আসছে উইন্ডিজ, ক্যারিবিয়ানরা আসছে খর্বশক্তির দল নিয়ে।
তারপরেও নির্ভর হওয়ার সুযোগ কতটা, পরিসংখ্যান কি বলে? তামিম ইকবাল সাদা পোশাকে দিন শেষে ওপেনিংয়ে সবার সেরা। উইন্ডিজের বিপক্ষে শেষ 5 টেস্টে গড় 30-এর নিচে, রান 300-র কাছাকাছি। পয়েন্ট টু বি নোটেড, তামিম এই 5 টেস্টের 4টাই খেলেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে মুশফিক পরিসংখ্যান ডিপেন্ডেবলের মতো না। শেষ 5 টেস্টে ব্যাটিং গড় 15-র নিচে, সব মিলে 150 রানও হয়নি। দুশ্চিন্তা নয়, বরং নতুন পরিকল্পনা জরুরি। উইন্ডিজের সাথে সাকিবের গড় 35-এর ওপরে, 350-তে 300-র বেশি রান। ব্যাটের মতো বল হাতেও সমান কার্যকরী, 18 কম গড়ে 21 উইকেট। দিন শেষে জয় পেতে দলকে অনেকটা নির্ভর করতে হবে সাকিবের ওপরই। খেলা দেশে প্রতিপক্ষের জন্য স্পিনিং উইকেটই হওয়ার কথা। সাকিবের সঙ্গে আরও 2 স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ, তাইজুল ইসলাম এবং নাইম হাসান। আলোচনায় আসতে পারেন মিরাজও। সাম্প্রতিক পারফরমেন্স গ্রাফে মিরাজের চাইতে এগিয়ে নাইম হাসান। শেষমেশ কে কে টিকবেন তাতে দর্শকদের কি আসে যায়? দলের সাফল্যে ভূমিকা রাখাই মূল কথা, শেষ কথা। বরাবরের মতো বাংলাদেশের চিন্তার জায়গা পেস ইউনিট। আবু জায়েদ রাহি, পরিসংখ্যান গড়পড়তা। শেষ 5 টেস্টে 30-এর কম করে 16 উইকেট। মোস্তাফিজুর রহমানের নিকট অতীতের পারফরমেন্স সমর্থকদের করতে পারে হতাশ, তবুও বলে রাখা শেষ 5 টেস্টে মুস্তাক 8 উইকেট, গড় 45-এর কাছাকাছি। আলোচনায় থাকা আরেক পেসার এবাদত হোসেন শেষ 5 টেস্টে 85 গড়ে নিয়েছেন 5 উইকেট। আশাহত হচ্ছেন, হওয়ারই কথা। দিন শেষে আবার পরিসংখ্যান শুধুই সংখ্যা, মাঠে বদলে যেতে পারে সব। টাইগার ক্রিকেটের সমর্থক হলে ভরসা রাখুন বাংলার 11-তে। মাহরুষ প্রত্যয় অলরাউন্ডার। ক্যাম্প শুরুর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের কোভিড পরীক্ষা করিয়েছে বিসিবি। শনিবারই সংগ্রহ করা হয়েছে স্যাম্পল। রুমানা সালমাদের মাসব্যাপী ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে জানুয়ারির 3 তারিখ সিলেটে। পুরো সময়টাতে স্কিল ও ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি নিজেদের মধ্যে ভাগ হয়ে 5টি সীমিত ওভারের ম্যাচ খেলবেন ক্যাম্পে থাকা নারী দলের 29 ক্রিকেটার। চলতি মাসেই দলের সাথে যোগ দেবেন নতুন হেড কোচ মার্ক রবিনসন। তার আগ পর্যন্ত ক্যাম্পের দায়িত্ব সামলাবেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। বড় থাপ্পড় খেয়ে ছোটরা কাঁদে, কেউ কেউ দৌড়ে পালায়। আপনিও হয়তো খেয়েছেন, আমিও খেয়েছি, কিন্তু একটা থাপ্পড়ে জীবনের গতিপথ বদলে দেওয়ার কোনো ঘটনা কি আপনি জানেন? না জানলেও অসুবিধা নেই, এখন জানবেন। জানাবেন আরিফ হোসাইন। শচীন রমেশ টেন্ডুলকার ভারতীয়দের কাছে ক্রিকেট দেবতা, দুনিয়ার কাছে আধুনিক ডন, কারো কাছে আবার গ্রেটেস্ট এভার। সব গ্রেটদের জীবনেই থাকে নানা জানা অজানা গল্প। শচীনের ডন হয়ে ওঠার পেছনে মজার এক ঘটনা মাস্টার ব্লাস্টার নিজেই জানিয়েছেন। ক্রিকেটে শচীন আর তার গুরু রমাকান্ত আচরেকারের গল্পটা প্রায় সবাই জানেন। শচীন যত বড় হয়েছেন, গুরুর প্রতি তার ভালোবাসার শ্রদ্ধাও যেন ততই বেড়েছে। যদিও শচীনকে গ্রেট হওয়ার পথে এগিয়ে নিয়েছে একটা থাপ্পড়, গুরু রমাকান্তের একটা চড়। রমাকান্তের স্কুলের নাম কামাথ মেমোরিয়াল ক্রিকেট ক্লাব। স্কুল শেষ হওয়ার পর প্রতিদিনই ম্যাচ থাকতো শচীনের জন্য। একদিন ম্যাচ না খেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলে যান বন্ধুদের সাথে। সেখানে গ্যালারিতে গলা ফাটান বন্ধুদের ম্যাচে উৎসাহ দিতে। কাকতালীয়ভাবে ওয়াংখেড়ে উপস্থিত গুরু রমাকান্ত। গুরুকে দেখে শচীন যান তার কাছে। আচমকা তার বাম গালে থাপ্পড় বসিয়ে দেন গুরু রমাকান্ত আচরেকার। চরের দাপট গাল ছড়িয়ে হাতে। শচীনের টিফিন বক্সটাও ছিটকে গিয়েছিল। রমাকান্ত বলেছিলেন, অন্যকে উৎসাহ দেওয়া তোমার কাজ নয়, এমন ক্রিকেটার হতে হবে যেন সবাই তোমার জন্য চিৎকার করে স্টেডিয়ামে। ওই একটা থাপ্পড় বদলে দিয়েছিল বালক শচীনের মনোজগৎ। শচীনের ক্রিকেটীয় সত্তায় ওই থাপ্পড় ছিল নিজেকে গড়ার এক জীবনদায়ী মন্ত্র। জানুয়ারির 2 তারিখ শচীনের গুরুর মৃত্যুবার্ষিকী। অনন্তকালে যাত্রার আগে গুরুর সবশেষ জন্মদিনে উপস্থিত ছিলেন রমাকান্তের শতাধিক ছাত্র। সেখানেই থাপ্পড়ের গল্পটা বলেছিলেন শচীন টেন্ডুলকার। হয়তো ওই চরটাই ছিল শচীনের জন্য গুরু দক্ষিণা। আরিফ হোসাইন, অলরাউন্ডার। আজ এ পর্যন্তই। কাল আবার
আবার দেখা হবে। নিয়মিত আমাদের খবর পেতে লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। যাদের বিস্তারিত খবর পড়তে ভালো লাগে তারা ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।